হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 16। এর আগে টোটাল আমরা 15টা মক টেস্ট ডিসকাস করে নিয়েছি। আগের 15টা মক টেস্ট যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা 16 নম্বর মক টেস্ট শুরু করছি এবং যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমরা মনে রাখবে আউট অফ 100 কোশ্চেন তোমাদের 25 কোশ্চেন কিন্তু এই জেনারেল সায়েন্স থেকে আসবে। এর মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে টপিক থেকে প্রশ্ন আসছে এবং 2-3টে কিন্তু ফিজিক্সের ম্যাথও আসবে। এবং মনে রাখবে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে, মানে ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি যতগুলো চ্যাপ্টার আছে এবং বায়োলজি যতগুলো চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো তোমাকে কিন্তু সেরকম ভাবে খুব হাই লেভেল পড়াশোনা করতে হবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ এখানেই দেওয়া হয়। তাছাড়া তোমরা যারা এনটিপিসি সিপি2 রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021, এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে। এখানেও আমি অনেক পিডিএফ পোস্ট করে রেখেছি। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে দিতে পারো। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট তোমাদের জন্য দুটো নোট রয়েছে। জিকে জন্য রয়েছে 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টে 3000 জিকে, এবং জেনারেল সায়েন্সের জন্য রয়েছে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন। এর মধ্যে 126টা শিফটের 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন পাবে, কিছু এক্সট্রা ডিটেলস পাবে এবং এর সাথে 404টা ফিজিক্সের ম্যাথ পাবে। খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলোর প্লেলিস্টও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য যেটা দেওয়া রয়েছে, কি বলেছে, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। তো এগুলোর মধ্যে কোনটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়, মানে ভৌত পরিবর্তন। এবার অপশন গুলো দেখো এবং অ্যান্সার করবে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, জলের জলীয় বাষ্পে রূপান্তর। এটা হচ্ছে একটা ভৌত রূপান্তর। ভৌত রূপান্তর মানে কি আগের অবস্থায় আবার ফিরে আসতে পারবে। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং বাকি যেগুলো রয়েছে দেখো, দুধ দিয়ে দুধের, সরি এটা দই হবে, এটা দুধের দইয়ে রূপান্তর, লোহার মরিচে পড়া, আমাদের দেহের খাদ্যের হজম, এগুলো সব হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তড়িৎ বিভব বা পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই একক হলো কি। দেখো ইউনিট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এই দিয়ে আমরা অনেক ফিজিক্সের ম্যাথও করেছি। তো এটা তোমরা অ্যান্সার করতে পারবে। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ভোল্ট। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে ইলেকট্রিক চার্জ বা তড়িতাদান এর একক হচ্ছে কুলম্ব, রেজিস্ট্যান্স বা রোধের একক হচ্ছে ওহম, এবং কারেন্ট বা তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ইউনিট চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়লাম, যেখান থেকে পরীক্ষায় বারবার তোমাদের ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে। নিম্নের কোনটি সবচেয়ে বড় পরমাণু ব্যাসার্ধ বা লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস। তো অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক সাইজ যেগুলো রয়েছে, মনে রাখবে পিরিয়ডিক টেবিলের ডান সাইড থেকে যখন বাঁ দিকে যাবে তখন সেগুলো বাড়তে থাকে, অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াস যা বলবে। এবং উপর থেকে যখন নিচের দিকে নামবে তখন অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকে। উপরে সবচেয়ে কম, আস্তে আস্তে যত নিচের দিকে নামতে থাকে তত অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকে। এবং ডান কোণ থেকে বাঁ কোণে আসা পর্যন্ত যখন আসে তখনও কিন্তু অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকে। এবার দেখো এখানে কে কে রয়েছে। অপশন গুলোর মধ্যে দেখো লিথিয়াম, হাইড্রোজেন, ফ্লোরিন এবং অক্সিজেন। এবার আমরা দেখছি যে এই যে লাইনটা যাচ্ছে বাঁ দিক থেকে যখন, সরি ডান দিক থেকে যখন বাঁ দিকে যাচ্ছে, তার মানে কি অ্যাটমিক রেডিয়াস বাড়ছে। তার মানে সবথেকে কম অ্যাটমিক রেডিয়াস হচ্ছে ফ্লোরিন, তার থেকে একটু বেশি হচ্ছে অক্সিজেন, তার থেকে বেশি হচ্ছে লিথিয়াম। এবং দেখো আমরা কি বললাম, যখন উপর থেকে নিচে দিকে নামবে তখনও কিন্তু অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকে। তাহলে হাইড্রোজেন এবং লিথিয়াম এই দুটোর মধ্যে যদি তোমাকে অ্যাটমিক রেডিয়াস কার বেশি, তুমি কি করে বলবে, যেহেতু উপর থেকে নিচের দিকে নামছে। তো লিথিয়ামের হচ্ছে সবচেয়ে বেশি অ্যাটমিক রেডিয়াস অপশন অনুযায়ী, কিন্তু অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। যদি মনে করো, যদি বলে পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে বেশি কার হচ্ছে ফ্রান্সিয়াম। তো এটা মনে রাখবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16 দিয়েছে। তোমার কাছে জানতে চেয়েছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কি, HNO3। তাহলে H1 × 1 প্লাস নাইট্রোজেনের 14 দিয়েছে প্লাস অক্সিজেনের 16 দিয়েছে। ওকে, তাহলে 1 + 14 + 48, তাহলে কত হচ্ছে তোমাদের 14 × 15, 15 আর 48 কত হচ্ছে 63। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশন সি 63। কিভাবে হচ্ছে বুঝতে পারলে, প্রত্যেকটা খালি জাস্ট ভ্যালু পুট করলাম। HNO3, তো হাইড্রোজেন একটাই রয়েছে, তো 1 × 1 1 হয়ে গেল। নাইট্রোজেনের
দেখো কত 14 বলেছে, তো এখানে 14 এবং যেহেতু O3 রয়েছে সেই জন্য 16 সাথে 3 গুণ করলাম। অক্সিজেনের 16 দেওয়া ছিল কিন্তু O3 তিনটে অক্সিজেন যেহেতু দেওয়া রয়েছে সেই জন্য O3, তো গুণ করলাম, এবার জাস্ট যোগ করে দিলাম, অ্যান্সার কত হলো 63। নিচে নিম্নলিখিত মৌলের মধ্যে কোনটি বিজারক নয়, এগুলোর মধ্যে কোনটি বিজারক নয় মানে এগুলোর মধ্যে কোনটি জারক সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো কোশ্চেনে ভুল মানে বুঝবে না। এখানে আমাদের অ্যান্সার হয়েছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে একটা জারক পদার্থ। এখানে মনে রাখবে জারক পদার্থের এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইড, অন্যান্য অজৈব পারঅক্সাইড যেগুলো রয়েছে। তারপরে দেখো ফেন্টানাস রিজিয়েন্ট, ফ্লোরিন, ক্লোরিন, তারপরে দেখো নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে তোমার জারক পদার্থ। এবং দেখো ক্লোরিন এখানে রয়েছে, তো ক্লোরিন হচ্ছে একটা জারক পদার্থ। 746 ওয়াট এই নামেও পরিচিত, তো এগুলোর মধ্যে কোন নামে পরিচিত হচ্ছে 746 ওয়াট? খুবই সহজ প্রশ্ন। 1 হর্স পাওয়ার বা 1 এইচপি সমান আমরা জানি 746 ওয়াট হয়ে থাকে। এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, 1 বার সমান হয়ে থাকে 10⁵ পাস্কাল। তো এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তো এটাও মনে রাখবে, পরীক্ষায় কাজে লাগবে। গ্রন্থি যে প্রকারের কলা দিয়ে গঠিত হয় সেটিকে বলা হয় কেমন ধরনের কলা? তো গ্রন্থি কেমন ধরনের কলা দিয়ে গঠিত হয়? তো এটি সাধারণত আবরণী কলা দ্বারা গঠিত হয়। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 1 থেকে 17তম শ্রেণী থাকা মৌলগুলোকে কি বলা হয়? পিরিয়ডিক টেবিলের 1 নম্বর শ্রেণী থেকে 17 নম্বর শ্রেণী পর্যন্ত থাকা মৌলগুলোকে বলা হয় স্বাভাবিক মৌল। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে 18 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। তো এটাও মনে রাখবে, এটাও পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। কিউপ্রাস অক্সাইডের কপারের যোজ্যতা হলো কত? তো কিউপ্রাস অক্সাইড কপারের যোজ্যতা হচ্ছে 1। কিউপ্রাস অক্সাইডের ফর্মুলা হচ্ছে Cu2O এবং এখানে কপারের যোজ্যতা হচ্ছে 1 এবং অক্সিজেনের যদি যোজ্যতা জিজ্ঞেস করতো তাহলে হতো 2। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। সমযোজী বন্ধন, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কোভ্যালেন্ট বন্ড, যুক্ত অণুগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন, কারণ তাদের মধ্যে নিম্নোক্ত কোনটি হয়ে থাকে? তো এখানে মনে রাখবে সমযোজী বন্ধনগুলি যুক্ত অণুগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আন্তঃ আণবিক বল ক্ষীণ হয়ে থাকে। দ্য ইন্টারমলিকুলার ফোর্স ইজ উইক, সেই জন্য সমযোজী বন্ধনের অণুগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয়ে থাকে। নিচের কোনটি একটি অ্যালফ্যাক্টরি নির্দেশক? এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি অ্যালফ্যাক্টরি নির্দেশক? তো এগুলোর মধ্যে মনে রাখবে লবঙ্গ এটি হচ্ছে একটি অ্যালফ্যাক্টরি নির্দেশক। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে অ্যালফ্যাক্টরি নির্দেশক অ্যাসিড এবং ক্ষারকীয়র মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত হয়। তাদের গন্ধ অম্লীয় এবং ক্ষারীয় সমাধানে পরিবর্তিত হয়ে থাকে। এবং উদাহরণ হচ্ছে কি পেঁয়াজ, ভ্যানিলা, লবঙ্গ, এরা হচ্ছে ক্ষারকীয় দ্রবণের বৈশিষ্ট্যযুক্ত গন্ধ হারিয়ে ফেলে এবং আম্লীয় দ্রবণে এরা গন্ধ ধরে রাখে। তো এইভাবে নির্দেশ করা হয় কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। ওকে, তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের নাম কি ছিল? তো ভারতের দ্বিতীয় চন্দ্র অভিযানের নাম ছিল চন্দ্রয়ান-2। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এটা লঞ্চ করা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সেকেন্ড লঞ্চ প্যাড থেকে, যেটা কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশে। কোন স্যাটেলাইট কান্ট্রির মাধ্যমে এটাকে লঞ্চ করা হয়েছিল? তো জিএসএলভি মার্ক 3 M1, তো এটার মাধ্যমে এটাকে লঞ্চ করা হয়েছিল। প্রজনন প্রক্রিয়ার সময়, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, তো প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ভূত পরিবর্তনগুলি হতে পারে কেমন প্রকৃতির? তো প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ভূত পরিবর্তনগুলি হতে পারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 50 কেজি ভরের একটি ছেলে 45টি ধাপের একটি সিঁড়ি 10 সেকেন্ডে ওঠে। প্রতিটি ধাপের উচ্চতা যদি 14 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে ক্ষমতা নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন, এই সেম প্যাটার্নের প্রশ্ন আমরা আগেও করিয়েছি, তো খুব ইম্পর্টেন্ট, কেউ ভুল করবে না। এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে 315 ওয়াট। কিভাবে হচ্ছে, সবার প্রথম আমরা ডাটাগুলো লিখে নেবো যে ভর দেওয়া রয়েছে 50 কেজি, উচ্চতা হচ্ছে দেখো 45টা ধাপ প্রত্যেকটা 14 সেন্টিমিটার করে, টোটাল কত হচ্ছে 630 সেন্টিমিটার। এটাকে অলওয়েজ তোমাকে মনে রাখবে মিটারে কনভার্ট করে নিতে হবে। মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 6.30 মিটার আমরা এখানে পেয়ে গেলাম। আর কি দেওয়া রয়েছে, সময় 10 সেকেন্ড সময় এবং জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে। এখান থেকে সবার প্রথম আমরা কৃতকার্য বার করব। কৃতকার্যের ফর্মুলা হচ্ছে mgh, m ইন্টু জি ইন্টু এইচ, এটা যদি গুণ করো তুমি পাবে 3150 জুল। এবং আমাকে বার করতে কি বলেছে ক্ষমতা, তো ক্ষমতার ফর্মুলা কি, ক্ষমতা সমান আমরা জানি কৃতকার্য বাই সময়।
তো কৃতকার্য হচ্ছে 3150 জুল, সময় হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 3150/10 ইকুয়াল টু আমরা লিখতে পারি 315 জুল পার সেকেন্ড, ইকুয়াল টু আমরা লিখতে পারি 315 ওয়াট। কারণ কি 1 ওয়াট সমান হয়ে থাকে 1 জুল পার সেকেন্ড। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে, বারবার পরীক্ষায় আসে। তো অনেক সময় তোমার কাছে জিজ্ঞেস করবে বলো ক্ষমতার একক কি, তো ওয়াট। এবার অপশনে দেখবে তোমার ওয়াট না দিয়ে জুল পার সেকেন্ড দেওয়া থাকবে, তো এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, এম ভর বিশিষ্ট একটি বস্তু ভি বেগে গতি করলে এর ভরবেগ কত হবে। তো আমরা ফর্মুলা জানি, ভরবেগ বা ভরবেগ সমান পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে বেগ, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন বি, পি ইকুয়াল টু এম ভি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছ হাফ এম বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, হাফ এম বি স্কোয়ার হচ্ছে গতিশক্তির ফর্মুলা, তো এটাও মনে রাখবে। যদি একটি বস্তুর উপর প্রয়োগ করা ধ্রুবক বলকে সেই বল এবং বলে প্রয়োগের দিকে বস্তুটি সরণের গুণফল হিসাবে ব্যক্ত করা হয়, তাহলে সেটি কি নামে পরিচিত। দেখো এটা একটা সংজ্ঞা দিয়েছে, ভালোভাবে পড়লে আমরা অ্যান্সার করে দিতে পারবো। তো এখানে দেখো যদি একটি বস্তুর উপর একটা ধ্রুবক বল প্রয়োগ করা হলো, তো সেই বল এবং সবার বল আমরা লিখে নিলাম, সেই বল এবং বল প্রয়োগের দিকে বস্তুটি সরণ, তো বল ইন্টু সরণ, ওকে, এই দুটির গুণফল হিসাবে ব্যক্ত করা হয়, তো সেটিকে কি, তো বল ইন্টু সরণ করলে কি হয়, আমরা জানি ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস। ডাব্লু হচ্ছে কি কৃতকার্য, কৃতকার্য সমান হচ্ছে কি, এফ হচ্ছে ফোর্স, হচ্ছে বল, এস হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, তাহলে কৃতকার্য সমান আমরা পাচ্ছি বল ইন্টু সরণ। তো বল ইন্টু সরণ কার গুণ, তার কাকে বলছে, কৃতকার্য বলছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে কৃতকার্য বা ওয়ার্ক ডান। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, স্থিরানুপাত সূত্র ব্যক্ত করে যে কি, তো নিম্নোক্ত কোনটি স্থিরানুপাত সূত্র সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে স্থিরানুপাত সূত্র এটি ব্যক্ত করছে যে একটি রাসায়নিক পদার্থে মৌলগুলি তাদের ভরের একটি নির্দিষ্ট সমানুপাতে বর্তমান থাকে। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কাজের একক সম্পর্কে নিচের কোনটি সঠিক, তো কাজের এসআই একক বলেছে জুল এবং কাজের সিজিএস একক বলেছে আর্ক। তো এই দুটো স্টেটমেন্ট ঠিক না ভুল তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে মনে রাখবে বোথ এম এন্ড এন উভয় স্টেটমেন্টই সত্য। তো কাজের এসআই একক হচ্ছে জুল, সিজিএস একক হচ্ছে আর্ক, এবং মনে রাখবে 1 জুল সমান হয়ে থাকে 10⁻⁷ আর্ক, তো এটাও মনে রাখবে। 2500 ওয়াট সমান কত কিলোওয়াট, তো 1 কিলোওয়াট সমান হয়ে থাকে 1000 ওয়াট, তাহলে 2.5 কিলোওয়াট সমান হচ্ছে কত 2500 ওয়াট। তো তোমার কাছে জানতেই চেয়েছে 2500 ওয়াট সমান কত কিলোওয়াট, তো তুমি লিখে দেবে যে 2.5 কিলোওয়াট, বা সিম্পলি তুমি 1000 দিয়ে ভাগ করে দেবে, যে 2500/1000, 25/10 মানে হচ্ছে 2.5, তো 2.5 কিলোওয়াট। বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম সালফেটের বিক্রিয়ায় ড্যাশ বিক্রিয়া ঘটে, তো এদের মধ্যে বেরিয়াম ক্লোরাইডের সাথে যখন সোডিয়াম সালফেটের বিক্রিয়া হয় তখন কেমন ধরনের বিক্রিয়া বা রিয়াকশন ঘটে থাকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা মনে রাখবে এদের মধ্যে ঘটে থাকে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি হয়, দুটি যৌগ রয়েছে এ এবং বি এবং সি এবং ডি, দুটি যৌগ রয়েছে, এদের মধ্যে যখন এই দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া হয়, এ বি মৌলটা এবং সিডি মৌল বোধ ভেঙে যায়, এর সাথে যুক্ত হয়ে যায় ডি এবং বি এর সাথে যুক্ত হয়ে যায় সি, তো এখানে দেখতে পাচ্ছ সেটাই। তো এবার দেখো কি কি হলো, Na2SO4 মানে হচ্ছে সোডিয়াম সালফেট, তার সাথে বেরিয়াম ক্লোরাইড, তো এই দুটো যখন বিক্রিয়া হচ্ছে, এই যে Na রয়েছে সোডিয়ামের সাথে ক্লোরিনের যুক্ত হয়ে গেল, এবং দেখো বেরিলিয়ামের সাথে SO4 যুক্ত হয়ে গেল, এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এটাকে বলছে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। এবং মনে রাখবে পরবর্তী প্রশ্ন, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক ড্যাশের ক্ষেত্রে প্রযোজ্য, তো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক নিম্নোক্ত কোনটির ক্ষেত্রে প্রযোজ্য, তো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক যে কোনো দুটি বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো একক ভরের দুটি বস্তু দেখতে পাচ্ছ, একক ভরের দুটি বস্তু একক দূরত্ব যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাদেরকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবককে বড় হাতে জি দ্বারা প্রকাশ করা হয়, এবং এই জি এর আদর্শ মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তো এটা মনে রাখবে। নিচের কোনটি একটি অ্যালকালি, অ্যালকালি মানে হচ্ছে ক্ষারীয়। এবার আমরা জানি এই যে আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম যে গ্রুপটা রয়েছে
এটাকে বলা হয় ক্ষার ধাতু। তো এখানে যে ধাতুগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে NaOH, কারণ সোডিয়াম রয়েছে দেখো এখানে। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং তোমার কাছে যদি বলে নিম্নোক্ত কোনগুলো ক্ষার ধাতু, তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, মানে এই প্রথম গ্রুপে যেগুলো রয়েছে হাইড্রোজেন বাদ দিয়ে, এগুলো সব হচ্ছে তোমার অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। যদি ভরবেগ এবং গতিবেগ দেওয়া হয়েছে তাহলে ভর নির্ণয় করো। তো আমরা বারবার এই প্রশ্নটাই পড়ে আসছি, পি ইকুয়াল টু হয় এম ইন্টু ভি। তোমার কাছে জানতে চেয়েছে এম সমান, তো এম সমান তুমি লিখতে পারবে পি বাই ভি। পি হচ্ছে কি ভরবেগ এবং ভি হচ্ছে কি গতিবেগ, তো সেটাই তোমাকে জানতে চাইছে পি বাই ভি। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো ভরবেগ ফর্মুলা হচ্ছে ভরবেগ সমান ভর ইন্টু বেগ। এবার তোমাকে জানতে চাইছে ভর ইকুয়াল টু কি হতে পারে, তাহলে তো ভর ইকুয়াল টু কি হবে ভরবেগ বাই গতিবেগ, তাহলে পি বাই ভি। 1896 সালের আশেপাশে যে ব্যক্তি মোল শব্দটি প্রচলন শুরু করেছিলেন তিনি হলেন কে? তো 1896 সালের আশেপাশে যে ব্যক্তি মোল শব্দটি প্রচলন করেছিলেন তিনি হচ্ছেন ওয়েলহেম অস্টওয়াল্ড। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো দ্য ওয়ার্ড মোল, মোল এই শব্দটি প্রথম ইন্ট্রোডিউস করেছিল ওয়েলহেম অস্টওয়াল্ড কত সালে? 1896 সালে। নিচের কোন অঙ্গটি মানুষের ক্ষেত্রে পুরুষদের জননতন্ত্রের অংশ নয়? তো এগুলোর মধ্যে কোনটা পুরুষদের জননতন্ত্রের অংশ নয়? তো অপশন দেখি আমরা বলে দেবো ডিম্বাশয়। ডিম্বাশয় কি? তো ডিম্বাশয় হচ্ছে ডিম্বাণু উৎপাদনকারী একটি প্রজনন অঙ্গ এবং এটি স্ত্রী প্রজননের একটি অংশ। তো টোটাল 25 কোশ্চেন ছিল আজকে, আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই জানিও। সবাইকে বলবো যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমরা কাট অফ দেখতে পাচ্ছ 70, 75, 80 এরকম চলেই আসছে। তো ঘুরিয়ে ফিরে 70 থেকে 80 তোমাদের আরআরবি কলকাতাতে এবারেও গ্রুপ ডিতে কাট অফ হবে। তো খুব ভালোভাবে প্রিপারেশন নাও, টার্গেট রাখবে এই আউট অফ 25 20 প্লাস যেন তোমাদের স্কোর হয়ে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। এবং এই যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো সব কিন্তু এই 3000 জেনারেল সায়েন্সের ক্লাস থেকে বেছে বেছে নিয়ে সায়েন্সগুলো আমি করাচ্ছি। তো খুব ভালোভাবে পড়বে, এগুলো পিডিএফ অ্যাভেলেবেল আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা বাই করে নিতে পারো। এগুলোর প্লেলিস্টও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তো সেগুলো অবশ্যই দেখবে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।